নমস্কার, করোনার আবহে বাংলায় টক শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। করোনার আবহের মধ্যে দিয়ে নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতি তুঙ্গে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন সর্বদলীয় বৈঠক হচ্ছে, দুটো বৈঠক হয়ে গেছে। ভোটার যে লিস্ট সেই সংশোধনের কাজও শুরু হয়ে গেছে এবং এই বিষয়গুলো যেমন একদিকে রয়েছে, অর্থাৎ ভোটের দামামাটা বেজে গেছে, রাজনৈতিক দলের প্রস্তুতিও আস্তে আস্তে শুরু হয়েছে। কিন্তু আজকে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, রাজ্য রাজনীতি জুড়ে অনেক দিন ধরে এটা নিয়ে চর্চা চলছিল। তৃণমূল কংগ্রেসের নেতা, শীর্ষস্থানীয় অন্যতম নেতা এবং তার সাথে রাজ্যের পরিবহন মন্ত্রী, তিনি দীর্ঘদিন ধরেই তার উষ্মা ক্ষোভ ব্যক্ত করছিলেন জনসভার মাধ্যমে। যদিও রাজনৈতিকভাবে সরাসরি যে তিনি আক্রমণ হানছিলেন তৃণমূল কংগ্রেসের দিকে তেমনটা নয়, একটু গোল গোল ছিল, যে কারণে গোল গোল কথাতে স্বাভাবিকভাবে একটা স্পেকুলেশন তৈরি হয়ে যায়। আরে অনেকটা খোলাসা হয়েছে। এই খোলসার জায়গা থেকে একটা জিনিস পরিষ্কার যে কিভাবে আমরা যাব হচ্ছে প্রতিবেদনে। আমি ওখানে পূর্ব মেদিনীপুরের রামনগরে শুভেন্দুর মেগা শো ঘিরে পারদ চড়ছিল। দলের মধ্যে থেকে ক্ষোভ প্রকাশ করায় তাকে ঘিরে দলবদলের জল্পনা ক্রমশ ঘোরালো হয়েছে। সেই জল্পনা আরও বাড়িয়েছে তাকে নিয়ে জেলায় জেলায় দাদার অনুগামী ব্যানার কিংবা দলীয় প্রতীক ছাড়া জনসভা। এরই মাঝে বৃহস্পতিবার রামনগরে মেগা শোর ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দলীয় প্রতীক ছাড়াই সভার ডাক দেওয়ায় তিনি ফের বোমা ফাটাবেন বলেই মনে করেছিলেন অনেকে, কিন্তু না। অন্যান্য সভাগুলির মতোই এই সভা থেকে রাজনৈতিক বিতর্ক না উস্কে বরং দলের কথাই শোনা গেল তার মুখে। তিনি বলেন, আমি এখনো একটি দলের প্রাথমিক সদস্য। মুখ্যমন্ত্রী আমাকে তাড়িয়ে দেননি, আমিও দল ছেড়ে যাইনি। একসঙ্গে লড়ার কথাই শোনা গেল তার মুখে। এই লড়াইতে আমরা ঐক্যবদ্ধভাবে লড়ব এবং স্বামী বিবেকানন্দের মহান মন্ত্র চোরৈবতী চোরৈবতী বলে এগোবো। আপনাদের সকলের আশীর্বাদ আছে তো? আপনাদের সকলের দোয়া সমর্থন আছে তো? আমার কোভিড হওয়ার সময় যেভাবে প্রেয়ার করেছিলেন আপনারা, সেই প্রার্থনা আগামী দিনে এই পান্তা খাওয়া গামছা পরা গ্রামের ছেলেটা পাবে তো? তবে রামনগরের সভা থেকে তার প্রতি সমর্থকদের কতটা সমর্থন রয়েছে তা একবার ঝালিয়ে নিলেন তিনি। এর আগে পশ্চিম মেদিনীপুরে তার গলায় শোনা গিয়েছিল আমার দল দলনেত্রীর কথা। সেই সময় আমার দল ঘাটাল, ক্ষীরপাই, খড়ার, চন্দ্রকোনা, রামজীবনপুর, আরামবাগ, তারকেশ্বর এবং খড়গপুর পুরসভা নির্বাচনে আমাকে দায়িত্ব দিয়েছিল। আমি তখন তমলুকের সাংসদ। একদিকে শ্যাম পাত্র, অন্যদিকে অজিত ভূঁইয়া প্রয়াত, তাদের দুজনকে সাথে নিয়ে আমরা এগিয়েছিলাম। রামজীবনপুরে অনেক বন্ধুরা এখনো আছেন, কোনো বন্ধু নেই। চন্দ্রকোনাতে সবাই তখন বলেছিলেন এখানকার যা অবস্থা, নির্বাচনে লড়ব কি, প্রার্থী হতেই আমাদের অসুবিধা। এরপরে শুভেন্দু অধিকারীর ক্ষোভ প্রশমিত করতে অধিকারী পরিবারে ছুটে যেতে দেখা গিয়েছিল তৃণমূলের ভোট কুশলী পিকেকে। এছাড়াও অধিকারী রাজপুত্রের সঙ্গে দলের এক বর্ষিয়ান সাংসদের বৈঠক হয়েছে বলেও জানা গিয়েছে। তবে কি রামনগরের সভা থেকে বরফ গলারে ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী? সেলিম আহমেদের রিপোর্ট, আর+ নিউজ, পূর্ব মেদিনীপুর। স্থান, কাল, পাত্র, ব্যানার জানে। গোটা বিষয়টাকে ভারতীয় জনতা পার্টি কিভাবে দেখছে সে সম্পর্কে একটা আভাস পাওয়া গেল হচ্ছে যিনি এই মুহূর্তে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পলের কাছ থেকে। শুনবো একটু তার বক্তব্য।
হাজার হাজার লাখ লাখ ফলোয়ার যাদের, তাদেরকে সাইডলাইন করে দিয়েছে, তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, এবং আমরা সেটা বাইরের লোক হয়েও আমরা সেটা সবাই বুঝতে পারছি। আজকে দিদির চোখের মনি হয়ে দাঁড়িয়েছে দিদির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এগুলো তো যারা কাজের মানুষ তারা সহ্য করবে না। এবং এই যে সরকার, এই যে চুরির সরকার, কাটমানি, ধর্ষণ করছে, বিরোধীদের জন্য কোনো স্পেস নেই। আজকে এই মাননীয় মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন যে বিরোধীদের, আমি পাওয়ারে এলে বিরোধীদের স্পেস নেই। আজকে ওনার অ্যাটিচিউড দেখুন, 128 জন কর্মীকে, আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীকে পিটিয়ে মারা হচ্ছে। কালকেও একজন বুথ কর্মীকে মারা হয়েছে কুচবিহারে। সুতরাং এগুলো যদি সত্যিকারের সে রাজনৈতিক নেতা হয়, পলিটিশিয়ান হয়, তাহলে সে কোনোদিনই এই দলে থাকবে না। সেই কারণেই তারা আজকে ভারতীয় জনতা পার্টি জয়েন করার চেষ্টা করছে। ডেফিনেটলি উনি আসবেন এবং আমরা তাকে অভিনন্দন জানাই। আমরা শুনে নিলাম। আজকে বিতর্কে যাব ভোটের প্রস্তুতির মধ্যে এটা আজকে খুব গুরুত্বপূর্ণ ঘটনা। তার কারণ শুভেন্দু অধিকারী কিনে অনেক এক্সপেকটেশন ছিল, কোথাও মনে হচ্ছে যেন সেই এক্সপেকটেশনে তাদের জল ঢেলে দেওয়া হয়েছে। যেরকমই বিকল্প যুক্তি যেগুলো আসছে তাতে, আর যদি শুভেন্দু অধিকারী তিনি যখন তৃণমূল কংগ্রেসের ব্যাটন নিয়ে যদি এবারে নির্বাচনের সামনের দিকে এগিয়ে যান, তাহলে কিন্তু নিঃসন্দেহে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বড় রকমের শক্তি। তার কারণ আমরা দেখেছি উপনির্বাচনেও তার যে দায়িত্ব ছিল সেটা তিনি কিন্তু সফলভাবে পালন করেছেন। রয়েছেন বিশ্বজিৎ দেব, তিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম একজন মুখপাত্র। বিশ্বজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর আশিস দাস রয়েছেন, বামপন্থী শিক্ষক আন্দোলনের বিশিষ্ট নেতা, অধ্যাপক, এবং আবিষ্কার ভট্টাচার্য, বিজেপি ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি প্রতিনিধিত্ব করছেন, এবং রয়েছেন কৌস্তব বাগচি, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র। তাদের চারজনকে স্বাগত জানাই। আমি প্রথমে একটু ডক্টর আশিস দাসের কাছে আসার আগে একটু বিশ্বজিৎ দেব আপনার কাছে একটু আমি আসছি। বিশ্বজিৎ বাবু, শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা ছিল, অনেক রকম রটনা ছিল, নানা স্পেকুলেশনস ছিল। কি মনে হচ্ছে যে এটা তৃণমূল কংগ্রেসের সাথেই তার যে সখ্যতা, তার তৃণমূল কংগ্রেসের এবং শুভেন্দু অধিকারী একটা সমার্থক নাম, সেটাই কি ভোটের প্রস্তুতিতে এখন থেকে কি আমরা ধরে নেব যে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের হয়েই তিনি সামনের দিকে দলকে এগিয়ে নিয়ে যাবেন? না, আমি প্রথমেই একটা কথা বলে দিই, শুভেন্দু অধিকারীকে নিয়ে অযথা একটা ইস্যু তৈরি হয়েছিল এবং অযথা এটা নিয়ে একটা জল ঘোলা করছিল বিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলো। এবং আমি বলতে বাধ্য হচ্ছি এ সেকশন অফ মিডিয়া অলসো, যেটা আজকে একেবারে পরিষ্কার হয়ে গেছে। উনি পরিষ্কার বলে দিয়েছেন যে উনি একটি দলে আছেন এবং বর্তমানে উনি রাজ্য মন্ত্রিসভার সদস্য, এবং মুখ্যমন্ত্রী ওনাকে তাড়িয়ে দেননি বা উনিও দলটা ছেড়ে চলে যাননি। সুতরাং এটা নিয়ে আর ফার্দার কোনো কথার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। এটা নিয়ে অযথা বিরোধী দলগুলো, বিশেষ করে বিজেপি, এটা নিয়ে অযথা জল ঘোলা করছিল। এটা জল ঘোলা করার মতো কোনো ব্যাপারই না। এটা হতেই পারে, মত পার্থক্য হতেই পারে, একটা দলের মধ্যে, একটা পরিবারের মধ্যে কিছু মত পার্থক্য হতেই পারে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে প্রথম থেকেই শুভেন্দু অধিকারী কিন্তু একবারও বলেনি যে আমি দল ছেড়ে চলে যাচ্ছি, বা একবারও বলেনি যে আমি সরকার থেকে পদত্যাগ করছি। সুতরাং আমি প্রথম থেকে একটা কথা এর আগেও বলেছিলাম, আপনাদের চ্যানেলে বলেছিলাম কিনা আমি জানি না, আমি অন্যান্য চ্যানেলে বলেছিলাম এবং ন্যাশনাল চ্যানেলেও বলেছিলাম আমি, যে এটা নিয়ে বিজেপির উৎফুল্ল হওয়ার মতো কোনো ব্যাপার নেই। ওকে, আমি একটু ডক্টর আশিস দাসের কাছে আসবো। আশিস বাবু, আমি বিজেপির কাছে আসছি। আশিস বাবু, এই যে ঘটনা, অর্থাৎ কোথাও হচ্ছে দলের অভ্যন্তরে যদি নানাভাবে বিভাজন ঘটানোর প্রক্রিয়া চালু করা যায়, তাহলে মানে শক্তিহীন করে দিয়ে এটা একটা বাংলার 2021-এর রাজনীতি এবং ভোটের প্রস্তুতিতে এটা একটা লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়ালো। আজকে কি আপনার মনে হয় বক্তব্য শুনেছে শুভেন্দু অধিকারী অনেকটাই জল ঢেলে দিলেন এই স্পেকুলেশনে? সেটা হচ্ছে সুজিতদা, একদম পরিষ্কার করে বলি, আমি যেহেতু একটা বামপন্থী প্রতিনিধি হিসেবে আপনাদের চ্যানেলে হাজির হয়েছি, সেটা হচ্ছে তৃণমূলের আভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব দলের, এই বিষয়ে আমার ব্যক্তিগতভাবে কিছু বলার নেই। এই কারণ তৃণমূলের এই দ্বন্দ্বটা চিরকাল আছে, জন্মলগ্ন থেকে আছে, এই দ্বন্দ্বটা থাকবে, এবং এই দ্বন্দ্বটাকে বামপন্থী রাজনৈতিক দলগুলো কাজে লাগানোর কোনো সুযোগ নেবে এটা ভাবার কোনো অবকাশ নেই। কারণ কোন রাজনৈতিক দলে কে কোন পদ পাবে, সে দলে থাকবে কি থাকবে না, সে অন্য দলে যাবে কি যাবে না, এটা একদম একান্তভাবে যিনি
সেই রাজনীতির সাথে যুক্ত, যাকে নিয়ে এই দোলাচল, তিনি তার উত্তর দিতে পারবেন, তার দলের যারা নেতৃত্বে আছেন তারা উত্তর দিতে পারবেন। আমাদের কোনো এই বিষয়ে বক্তব্য নেই। আমি আবিষ্কার ভট্টাচার্যের কাছে আসবো। বিজেপি অযথা বিষয়টাকে নিয়ে জলঘোলা করেছিল, এটা স্পষ্টভাবে বিশ্বজিৎ দেব, যিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি বলছেন। কি বলবেন? আনমিউট করতে হবে মনে হয়, মিউট করে দিচ্ছি। হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, বলছি বিজেপি একটি সর্বভারতীয় দল, সেই দলের কি খুব বেশি প্রয়োজন আছে যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে নিজেদের মাথা লাগানোর কোনো প্রয়োজন আছে বলে বিজেপির তো মনে হয় না। বলছিলেন উনি অযথা জলঘোলা করে জিনিসটার মধ্যে, অর্থাৎ অন্তর্দ্বন্দ্ব ঘটানোর একটা চেষ্টা বিজেপি করেছেন, এটাই ধরে নিতে হবে। বিজেপি কেন করবে বলুন? বিজেপির কি খুব প্রয়োজন আছে এই সব নিয়ে? ওকে, আমি আসবো আপনার কাছে। একটু সমস্যা হচ্ছে। কৌস্তব, বিজেপি বেসিক্যালি এখন এমন একটা অবস্থা আছে, তৃণমূল আর বিজেপির এই শুভেন্দু অধিকারীকে নিয়ে যে ঘটনাটা ঘটছে, এটা দেখে ওই শোলের ওই বিখ্যাত সিনেমা শোলে ওই সিনটা মনে পড়ছে, যে ট্যাঙ্কের উপরে বীরু উঠে গিয়ে চিৎকার চেল্লামেল্লি যে আমি সুইসাইড করব, মানে এই করব কিন্তু করছি না। আলটিমেটলি যে ব্যাপারটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা অনভিপ্রেত ঘটনা। কোন মানে এটার সাথে মানুষের দৈনন্দিন সমস্যার কি লেনদেন আছে? আজকে আমরা কেন্দ্রীয় সরকারের অকর্মণ্যতা, রাজ্য সরকারের অকর্মণ্যতা আমরা দিনে দুপুরে দেখতে পাচ্ছি। কোন রাজনৈতিক দল, না তৃণমূল কংগ্রেস না বিজেপি, মানুষের মৌলিক যে সমস্যার কথাগুলো, যে আজকে বেকারত্বের সমস্যা, মানুষের না খেতে পাওয়ার সমস্যা, আজকে কোভিড সমস্যাকে কেন্দ্র করে মানুষের যে দুর্বিষহ জীবন হয়ে উঠেছে, সেইটাকে নিয়ে কোনো কথা নেই। শুভেন্দু অধিকারী কি করবে? এই তো সেই শুভেন্দু অধিকারী যাকে আমরা নারদা কেলেঙ্কারিতে দেখেছিলাম টাকা হাতে নিতে। আজকে শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকলে সন্ন্যাসী, আর আজকে ওখানে চলে গেলে গুন্ডা, বা ওখানে থাকলে সন্ন্যাসী এখানে থাকলে গুন্ডা, এমন কথা আমরা বলবো না। এটা বিজেপি এবং তৃণমূল দুটো দলই করে। আপনারা দেখবেন মুকুল রায় যখন তৃণমূলে ছিলেন, বিজেপির সর্বভারতীয় একজন নেতা ধর্মতলায় মঞ্চ বেঁধে চিৎকার করে বললেন ভাগ মুকুল ভাগ। আর এখন এমন দৈন্যদশা, তাদের দলের একজন প্রাক্তন গভর্নর ছিলেন তথাগত রায়, রাম নিয়ে বলছি, এত দুর্ভাগ্য, সেই মুকুল রায়ের বাড়িতে ছুটে যেতে হচ্ছে মেম্বারশিপ নেওয়ার জন্য। তাহলে এই জায়গায় এখন অবস্থা। তৃণমূলেরও ঠিক তাই। যখন তৃণমূলে শোভন চট্টোপাধ্যায় ছিলেন, তোয়ালেতে করে টাকা মুড়ে নিয়েছেন, উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এখন বিজেপিতে গেছেন, উনি খুব খারাপ মানুষ। মুকুল রায় যখন তৃণমূলে ছিলেন, নারদা কেলেঙ্কারি, সারদা কেলেঙ্কারির অন্যতম নায়ক, তখন তিনি খুব ভালো মানুষ ছিলেন। এখন উনার মতন খারাপ মানুষ কেউ হতে পারে না। বক্তব্যটা যেটা, সেটা হচ্ছে তৃণমূল এবং বিজেপি দুটো দলই উভয়, মানে এরা শুধু খারাপের কম্পিটিশনে নেমেছে, কে কতটা খারাপের পর্যায়ে যেতে। মানুষের মৌলিক সমস্যার কথা বলবো না, মানুষের মৌলিক যে সমস্যার সমাধানের কথা বলবো না, শুধুমাত্র নিজেদের খারাপের কম্পিটিশনে এরা দুজনে নেমেছে, কে কতটা খারাপ হতে পারে। এটা তো মানুষের কাছে হাস্যস্পদ বিষয়, এটা নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা। বিশ্বজিৎ বাবু, দেখুন, কংগ্রেস পার্টি সর্বভারতীয় ক্ষেত্রে যেমনি এখন একেবারে অত্যন্ত দৈন্যদশা হয়ে গেছে, পশ্চিমবাংলায় সেমনি তার কোনো অস্তিত্ব নেই। আগে যাওয়া বা সাইনবোর্ডটা ছিল, এখন সাইনবোর্ডটাও নেই। তো সুতরাং কংগ্রেস দল হিসাবে তাদের প্রতিনিধি কি বললো এই ব্যাপারে, তার জবাব আমি দেব না। আর আরেকটা ব্যাপার হচ্ছে দেখুন, মানুষের ইস্যুতে নেই, এটা বলতে চাইছি। আমরা মনে করি, আমরা একটাই জিনিস মনে করি, মানুষের ইস্যুতে আছে কি নেই সেটা 2011-র পর থেকে সেটা পশ্চিমবাংলার মানুষ দেখেছেন, যে একটার পর একটা উন্নয়নের জোয়ার কিভাবে বয়ে গেছে পশ্চিমবাংলার মধ্যে দিয়ে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা কি ধরনের উন্নয়ন। মাঝখানে কথা বলবেন না, আপনার বলার সময় আমি কথা বলিনি। ঠিক আছে, 2% তো ভোট নেই, আরে 2% তো ভোট নেই, চুপ করুন না। এবারে কথাটা হচ্ছে, আমাদের এক একটা প্রকল্প, স্বাস্থ্য সাথী বলুন, কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, এরা কি কোনোদিন চিন্তা করতে পারবে আজকে স্বাস্থ্য সাথী প্রকল্পে 7.5 কোটি মানুষ পশ্চিমবাংলায় আজকে উপকৃত? এই ধরনের প্রকল্প একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
নেতৃত্বেই একমাত্র সম্ভব। আজকে রূপশ্রী, আজকে দেখুন অবিবাহিত যারা মেয়েরা আছে 18 বছর বয়স হয়ে গেলে আজকে তাদের ডাইরেক্ট তাদের অ্যাকাউন্টে আমি এখানে এই ধরনের উন্নয়ন কংগ্রেসের শাসিত যে দুই একটা রাজ্য আছে, কোন রাজ্যে হয়েছে বলুন? তৃণমূল কংগ্রেস কিন্তু উন্নয়নটাকেই হচ্ছে সামনে কিন্তু ফোকাসটা করতে চাইছে। আমরা মনে করি উন্নয়নটাই আমাদের আসল হাতিয়ার। আপনি কি বলবেন? বিচার করবে আমাদের উন্নয়নের উপর। আশিস বাবু, সেটা হচ্ছে যে বিশ্বজিৎ বাবু বললেন উন্নয়নের জোয়ার, তার উদাহরণ দিতে গিয়ে উনি বললেন স্বাস্থ্যসাথী, উনি বললেন কন্যাশ্রী, উনি বললেন রূপশ্রী। এই প্রকল্পগুলো খারাপ আমি বলছি না, কিন্তু এই প্রকল্পগুলোর সাথে প্রতিদিনকার মানুষের নিত্য প্রয়োজনীয় জীবন সংগ্রামের যে লড়াই, প্রত্যেক দিন অন্ন সংস্থানের যে লড়াই, এই লড়াইগুলোর সাথে এই প্রকল্পগুলোর কী ধরনের যোগ আছে এটা উনাকে কিন্তু একটু তাহলে বলতে হবে। দ্বিতীয়ত, আমাদের রাজ্যে 2011 সালের পর আপনি শিক্ষাক্ষেত্র বলুন, হ্যাঁ আমি এটা বলার পর উনি বলবেন যে শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গে প্রচুর বিশ্ববিদ্যালয় হয়েছে, উনি তারপরে বলবেন প্রচুর কলেজ হয়েছে, আমি মানছি প্রচুর বিশ্ববিদ্যালয় হয়েছে, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়গুলোর পরিকাঠামো, সেই বিশ্ববিদ্যালয়গুলোয় অধ্যাপক নিয়োগ, সারা রাজ্যে পশ্চিমবঙ্গে কলেজগুলোতে যে পরিমাণ শিক্ষক পদ শূন্য আছে, প্রায় 24,000 শিক্ষক পদ শূন্য আছে। কলেজ সার্ভিস কমিশন এই 11 সাল থেকে 2020 শেষ হতে চলল, 3বার কি 4বার কলেজ সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট হয়েছে। আমি বলছি শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, অনেক হাসপাতালে রং হয়েছে প্রচুর। নতুন কি করেছেন? কারণ যে হাসপাতালের জন্য গর্ব করতেন এতকাল, মানে আমিও হয়তো ভাবতাম প্রচুর হাসপাতাল হয়েছে, সুপার স্পেশালিটি হাসপাতাল। আজকে এই কোভিড পর্বে আমরা সেই সুপার স্পেশালিটি হাসপাতালগুলোর যে দৈন্যতা, যে দৈন্য দশা, সেগুলো কিন্তু আমরা সবাই চাক্ষুষ করেছি। উনিও নিশ্চয়ই এটা চাক্ষুষ করেছেন, মানবেন না, কিন্তু এটা চাক্ষুষ করেছেন। সুতরাং শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের পরিকাঠামো, একটা শিল্প কলকারখানা সেটা যে ধরনেরই হোক, যে ধরনের হোক, উনি বলুন যে হ্যাঁ রাজ্যের অমুক জায়গায় আমরা এই শিল্পের কারখানার ফিতে কেটেছি, বলুন উনি। আমি মানে আবিষ্কার বাবু, আপনি নিশ্চয়ই, হ্যাঁ আমি বিশ্বজিৎ বাবু আসছি, আমাকে উত্তরগুলো কিন্তু দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, আবিষ্কার। এর অর্ধেক উত্তর উনি দিয়ে দিয়েছেন, এর অর্ধেক উত্তর উনি দিয়ে দিয়েছেন, বাকিটা আমি দেব। ঠিক আছে, বাকিটা আমি দেব। ওকে, আমি শুনে নি। আবিষ্কার। দেখুন, কৌস্তব যেভাবে বলছেন, কৌস্তবের গোটা পার্টিটা সারা ভারতবর্ষের কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে আমরা সবাই জানি। ওনার দল থেকেও বহু নেতা আমার পার্টিতে এসছেন। কোনো সর্বভারতীয় দল আমাদের ওপেন পলিসি, যে কেউ আমাদের দলে আসতে পারে, তাই খুব বেশি দুশ্চিন্তার কারণ আছে বলে ওনার মনে হয় না। ওনার দল থেকে আবার নতুন কেউ চলে আসবেন কিনা উনি সেটাই জানেন না। যাই হোক, বিহারে ওনাদের কি বর্তমান পরিস্থিতি হয়েছে সেটা আমরা দেখেছি। চলে আসি তৃণমূলের কথায়। পশ্চিমবঙ্গে উন্নয়নের যদি এতই জোয়ার বয়ে থাকে, তাহলে দাদা স্বাস্থ্যসাথীর কার্ড নিলে প্রাইভেট হসপিটালে তো ট্রিটমেন্ট করানো যাচ্ছে না, ঠিক আছে? ওই 50,000 টাকা দিয়ে কি কোভিডের ট্রিটমেন্ট হওয়া সম্ভব হয়েছিল? আমার সেটা জানার খুব ইচ্ছে তৃণমূলের দাদার কাছে, বিশ্বজিৎ যদি একটু বলেন। আর হঠাৎ করে কেন এই মানে ভোটের আগে আপনার লাফিয়ে পড়ে পথশ্রী বলে নতুন করে রাস্তা বানানোর প্রয়োজন হচ্ছে? সব জায়গায় যদি রাস্তাঘাট হয়ে গিয়ে থাকে, আমার এটুকু জানার ইচ্ছে, যদি বিশ্বজিৎ একটু বলেন। বিশ্বজিৎ বাবু, আমি একটা জিনিস শুধু একটু বলিনি সুজিতা। না না ঠিক আছে, আসছি আবার বিশ্বজিৎ বাবু। বলতে দিন, আপনি বলবেন। হ্যাঁ বিশ্বজিৎ বাবু। প্রথম কথা হচ্ছে পথশ্রী ব্যাপারটা মানে এটা নতুন ব্যাপার না। প্রত্যেকটা প্রকল্পই একটার পর একটা প্রকল্প সরকারের তরফ থেকে লঞ্চ করা হচ্ছে, এবং সেটা কিন্তু একটা অনগোয়িং প্রসেস। সেই অনগোয়িং প্রসেসের মধ্যেই কিন্তু এই পথশ্রী প্রকল্পটা এক। দ্বিতীয় কথা হচ্ছে যে কোভিডের সময় মানুষ উপকার পেয়েছে কি পায়নি, মানুষ চিকিৎসা পেয়েছে কি পায়নি, সেটা হাসপাতালগুলোতে গেলেই সেটা বোঝা যাবে যে কোভিডের ক্ষেত্রে যেভাবে মানুষ পশ্চিমবাংলায় পরিষেবা পেয়েছে, যেভাবে মানুষ চিকিৎসা পেয়েছে, সারা ভারতবর্ষে এরকম চিকিৎসা বা এই ধরনের পরিষেবা মানুষ পায়নি। এটা বিজেপির সিস্টেম্যাটিক্যালি এটা একটা মিথ্যা অপপ্রচার, মিথ্যা প্রচার করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। এবার রইল বাকি কথাগুলো, যেটা উনি বলছিলেন সিপিএমের তরফ থেকে যে স্বাস্থ্যের ব্যাপারে কি করা হয়েছে,
বিশেষভাবে এডুকেশনের ব্যাপারে কি করা হয়েছে? কৌস্তবে একটা প্রশ্ন তুলেছে যে শিল্পের ব্যাপারে, শিল্প স্থাপনের মধ্যে একটা স্পেসিফিক কোন ভারী শিল্প। দেখুন, ভারী শিল্প আপনি যদি বলেন, ভারী 34 বছর তো ওনারা ক্ষমতায় ছিলেন, ওনারা কি করেছেন বলুন তো? 34 বছরে পশ্চিমবাংলাটাকে কোথায় নিয়ে গেছে ওনারা? আগে সেই জবাবটা ওনারা দিন। শিল্প তো বাদ দিন, উনি তো নিজে মুখেই স্বীকার করে নিলেন যে আমাদের এই 10 বছরের রাজত্বে আমরা ইউনিভার্সিটি করেছি, অনেকগুলো সিপিএম এর দালালি করবেন না। আপনি জানেন না 34 বছরে আপনি দেখেননি সিপিএম কি? আপনি দেখেননি 50,000 বিরোধী দলের কর্মী খুন হয়েছে সিপিএম এর হাতে, আপনি দেখেননি? চুপ করে থাকুন। এবারে কথাটা হচ্ছে আমরা কি করেছি, মানুষ কি করেছে, সেটা তো উনি স্বীকার করে নিলেন। কিন্তু কলেজের কথা আপনি এতগুলো কলেজ, কিন্তু শিক্ষক নিয়োগ ওখানে পর্যাপ্ত নেই। শিক্ষক নিয়োগ একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। আমরা দলের তরফ থেকে আমরা পার্টি অফিসে বসে আমরা শিক্ষক নিয়োগ করি না, যেটা 34 বছরে সিপিএম এর আমলে হয়েছে। বেশ, একটা বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন।